বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সেই প্রত্যাশায় আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকে অনার্স অর্থনীতি প্রথম বর্ষ, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, যাদের ব্যষ্টিক অর্থনীতি আছে তাদের জন্য এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম পত্র এবং ডিগ্রি প্রথম বর্ষ সকলের জন্য আজকের ক্লাসটি সমভাবে প্রযোজ্য। তাই স্থিতিস্থাপকতা অধ্যায়ের 3টি ক্লাস নিয়েছি আমি ধারাবাহিকভাবে। আজকে এটি চতুর্থ ক্লাস। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ইনকাম ইলাস্টিসিটি বা আয় স্থিতিস্থাপকতা। ইলাস্টিসিটি চ্যাপ্টারে আছি, ব্যষ্টিক অর্থনীতিতে আছি। আজকে পড়ব আয় স্থিতিস্থাপকতা। তাহলে আয় স্থিতিস্থাপকতা, আমি স্থিতিস্থাপকতার প্রথম যে ক্লাসটি নিয়েছিলাম সেখানে বলেছিলাম স্থিতিস্থাপকতা 3 প্রকার: দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আশা করি আজকে আমি আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা দুটা টপিকই নিয়ে আলোচনা করব। দাম স্থিতিস্থাপকতা শেষ হয়েছে। দাম স্থিতিস্থাপকতায় আরেকটি ক্লাস নিতে হবে, সেটা অন্য। যাই হোক, আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। একটা হলো আয় স্থিতিস্থাপকতা। তাহলে প্রথম আমাদের জানতে হবে আয় স্থিতিস্থাপকতা কাকে বলে। দাম স্থিতিস্থাপকতার মতোই সেখানে আমরা বলেছিলাম যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তাকে বলা হয় দাম স্থিতিস্থাপকতা। আজকে আমরা ওই দামের জায়গায় দাম না বলে শুধু আয় বলব। আমি বলছি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে ভোক্তার আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে আয় স্থিতিস্থাপকতা বলে। আয় স্থিতিস্থাপকতাকে আমরা এইভাবে চিহ্নিত করি, ওয়াই দ্বারা আয় বুঝায় এখানে। তাহলে ডেল্টা কিউ আর হলো ডেল্টা ওয়াই, শুধু দামের জায়গায় আয় হয়। আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুইটার অনুপাতই হলো মূলত আয় স্থিতিস্থাপক। সূত্রের মাধ্যমে আমরা যেটা নির্ণয় করছিলাম সেটা হবে ডেল্টা কিউ বাই ডেল্টা ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এটা হলো আয়ের পরিবর্তন, এটা হলো চাহিদার পরিবর্তন, এটা হলো প্রাথমিক আয়, এটা হলো প্রাথমিক চাহিদা। আয় ছিল 100, চাহিদা ছিল 10, আয় 10% বেড়ে 110 হলো। আয় বাড়লে চাহিদা কিন্তু বাড়ে, এটা মনে রাখতে হবে। দামের সাথে বিপরীত সম্পর্ক ছিল, আয়ের সাথে সরাসরি সম্পর্ক। তাহলে এটা হলো 100 থেকে 110, এটা হবে 10 থেকে ধরি 12। এখন আমরা এটা যদি সূত্রে বসাই, ডেল্টা কিউ কত? 12 বিয়োগ 10 2। ডেল্টা ওয়াই কত? 110 বিয়োগ 110। ওয়াই প্রথম আয় কত? 100। চাহিদা, প্রথম চাহিদা কত? 10। তাহলে এখানে যা তাহলে আয় স্থিতিস্থাপকতা হলো 2। তাহলে আমরা মূল কথাটা মনে রাখবো, আয়ের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, এই দুইটার অনুপাতই হলো আয় স্থিতিস্থাপকতা। একটা উদাহরণ দিয়ে দেখালাম।
এটা চিত্র দিয়েও আমরা দেখাতে পারি। এটা ঊর্ধ্বগামী হয় চাহিদা রেখা। তাহলে প্রথম আমরা আয় ধরলাম এটুক, চাহিদা এটুক, আয় এটুক, আয় বাড়লো, চাহিদা বাড়লো। এটা হলো ডেল্টা ওয়াই, এটা হলো ডেল্টা কি। যদি ধরি আমরা এটা 10% বাড়ছে, তাহলে এটা 20% বাড়ছে। তাহলে আয়ের পরিবর্তনের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয় সেটাই হলো আয় স্থিতিস্থাপকতা। এখন আসি আমরা এই আয় স্থিতিস্থাপকতাটা কত প্রকার, আয় স্থিতিস্থাপকতাটা কত প্রকার ও কি। আয় স্থিতিস্থাপকতার প্রকারভেদ, প্রকারভেদ। আয় স্থিতিস্থাপকতাটাও 5 প্রকার। আয় স্থিতিস্থাপকতাটাও দাম স্থিতিস্থাপকতা 5 প্রকার ছিল, আয় স্থিতিস্থাপকতাও 5 প্রকার। 1 2 করে আমরা লিখি। একে কি ছিল? একক আয় স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, এই তিনটা ঠিক আছে। ই ওয়াই 0 এটাও ঠিক আছে। আরেকটা ছিল দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটা ছিল অসীম, সেই অসীমটা এখন হবে না, সেটা অসীম না হয়ে হবে ঋণাত্মক, ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। তাহলে এককের সমান আয় স্থিতিস্থাপকতা, এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা, এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা, শূন্য আয় স্থিতিস্থাপকতা আর ঋণাত্মক আয় স্থিতিস্থাপকতা। এই তিনটা দাম স্থিতিস্থাপকতার কথার সাথে মিল আছে, এটাও মিল আছে শূন্যটা, আর এইটা হলো ব্যতিক্রম। এটা নিয়ে আমি আলোচনাটা বেশি করব, এই 4টা সংক্ষেপে বলছি। এটার ক্ষেত্রে সমান সমান পরিবর্তন হবে, শতকরা পরিবর্তনটা সমান হবে। এটার যদি 10% হয়, এটারও 10% হয়, তাহলে 1। আয়ের শতকরা পরিবর্তন, চাহিদার শতকরা পরিবর্তন পরস্পর সমান হলে তাকে একক আয় স্থিতিস্থাপকতা বলে। দ্বিতীয়টা কি হবে? এটা 10% হলে এটা 20% হবে, এখানে হবে 2, এককের চেয়ে বেশি। আয়ের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন যদি বেশি হয়, তখন তাকে এককের চেয়ে বেশি আয় স্থিতিস্থাপকতা হবে। এককের চেয়ে কম, আয়ের শতকরা পরিবর্তনের চেয়ে চাহিদার শতকরা পরিবর্তন যদি কম হয় 0.5, তাহলে সেটাকে এককের চেয়ে কম আয় স্থিতিস্থাপকতা হবে। 0, আয়ের শতকরা পরিবর্তন হওয়ার সত্ত্বেও চাহিদার জন্য কোনো পরিবর্তন না, তাহলে আয় বাড়বে বা কমবে, চাহিদার উপর কোনো প্রভাব পড়বে না। এরকম যদি হয় তখন তাকে বলা হবে 0। আর একটা হলো আয় বাড়লে যদি কোনো দ্রব্যের ক্ষেত্রে আয়ের শতকরা পরিবর্তনের ফলে যদি চাহিদা শতকরা পরিবর্তন উল্টা দিকে হয়, অর্থাৎ কমে যায়, এটা 10% বাড়ছে, চাহিদা যদি 10% কমে যায়, তাহলে সেটা হবে ঋণাত্মক, ঋণাত্মক আয় স্থিতি। সাধারণত এমন কিছু দ্রব্য সমাজে আছে যাদের আয় বাড়লে চাহিদা বাড়ার কথা কিন্তু না বেড়ে কমে যায়, সেটা আমরা জানি। নিকৃষ্ট দ্রব্যের কথা বলা আছে। নিকৃষ্ট দ্রব্যটার ক্ষেত্রে আয় যদি বাড়ে, চাহিদা সেক্ষেত্রে না বেড়ে বরং কমে যায়। নিকৃষ্ট দ্রব্যের ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতাটা ঋণাত্মক হয়। যাই হোক, এই 5টার সাথেই চিত্র হবে, 5টার সাথেই চিত্র হবে।
তাহলে এইটার চিত্রটা আমি একটু দেখাচ্ছি, 5 নম্বরেরটা, বাকিগুলো তো আগের মতোই। তাহলে আমরা ধরলাম 100 সময় 10 এখানে আছে। তাহলে এটা যদি বাড়ে, এটা বাড়লো, এটা বাড়লো, এটা বেড়ে 110 হলো, কিন্তু চাহিদাটা বাড়ার কথা ছিল, না বেড়ে বরং কমে গেল। এটা বাড়ার কারণে এটা কমে গেল। সমান সমান হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে। কম বেশি ওইটা কোনো বিষয় না। আয় বাড়লো 10%, চাহিদা কমে গেল 10%, এখানে -1 হবে। এটা 10% হতে পারে, 10%-এর বেশি হতে পারে, 10%-এর কমও হতে পারে। তাহলে যাই হোক, আমরা 5 প্রকার আয় স্থিতিস্থাপকতা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। বই একটু ঘাটাঘাটি করতে হবে, বইয়ের কোনো বিকল্প নাই, গাইড পড়ার দরকার নাই। বারবার বলছি, বই মেন বই পড়তে হবে, যে কোনো রাইটারের বই পড়তে হবে। বই পড়লে এগুলি ক্লিয়ার হবে ধারাবাহিকভাবে। পরীক্ষায় কি আসে পরের কথা, প্রথম আমরা ধারাবাহিকভাবে স্থিতিস্থাপকতার শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ে যেভাবে টপিকগুলি আছে এগুলি সম্বন্ধে আমরা ধারণা নেব, যাতে যেভাবে প্রশ্ন আসলে আমরা যাতে লিখতে পারি। তাহলে দাম স্থিতিস্থাপকতা মোটামুটি আমাদের শেষ হলো। এখন হলো আর স্থিতিস্থাপকতা, ক্রস ইলাস্টিসিটি, CROSS। ক্রস ইলাস্টিসিটি মানে আর স্থিতিস্থাপকতা। প্রথম ক্লাসে ধারণা দিয়েছিলাম, আজকে একটু বিস্তারিত কথা বলে শেষ করব। তাহলে ইসি বলে এটাকে, একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে সম্পর্কিত আরেকটি দ্রব্য চাহিদার যে শতকরা পরিবর্তন, ওয়াই দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে এক দ্রব্যের চাহিদা শতকরা পরিবর্তন, এই দুটার যে অনুপাত সেটাকে বলা হয় আর স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটি। একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় আর স্থিতিস্থাপকতা। তাহলে দুইটা দ্রব্যের সম্পর্ক কি হতে পারে, হয় পরিবর্তক নয় পরিপূরক। পরিবর্তক হলে কি হবে আর পরিপূরক হলে কি হবে, পরিবর্তক হলে কি হবে আর পরিপূরক হলে কি হবে আমরা একটু দেখাই। মনে করি ওয়াই দ্রব্যের দাম 10% বাড়ছে, খুব মনোযোগ দাও, ওয়াই দ্রব্যের দাম 10% বাড়ছে। এখন এক্স দ্রব্যের চাহিদাটা কি হবে, বাড়বে না কমবে? ধরে নিলাম দুইটা দ্রব্য পরিবর্তক, এক্স আর ওয়াই দ্রব্য দুইটা পরিবর্তক দ্রব্য কি, চাল আর আটা। চাল আর আটা, চালের পরিবর্তে আটা ব্যবহৃত হয়, এই জন্য চালকে আটার পরিবর্তক বা আটাকে চালের পরিবর্তক। তাহলে আটার দাম বাড়লো 10%। আটার দাম যদি বাড়ে তাহলে আটার চাহিদা কি হবে, কমে যাবে। এটাই তো চাহিদা বৃদ্ধি। আটার দাম বাড়ছে, আটার চাহিদা কমে যাবে। আটার চাহিদা যদি কমে যায়, আটা যদি মানুষ কম খায়, তাহলে নিশ্চয়ই চাউলের চাহিদা বেড়ে যাবে। তাহলে এটা পজিটিভ হলে এইটাও বেড়ে যাবে, 10% বেড়ে গেল। তাহলে এখানে স্থিতিস্থাপকতা কি হলো, প্লাস প্লাস হলো। তাহলে এটার নাম হলো ধনাত্মক। তাহলে আর স্থিতিস্থাপকতা ধনাত্মক হবে কখন, যদি দুইটা দ্রব্য পরস্পর পরিবর্তক হয়। আমি আবার বলছি, আটার দাম বেড়ে গেছে 10%, আটার চাহিদা কমে যাবে, মানুষ আটা কম খাবে। আটা কম খেলে নিশ্চয়ই চাল বেশি খাবে, তাহলে চাউলের চাহিদা বেড়ে গেল। আটার দামের শতকরা পরিবর্তন যেদিকে হলো, চালের
চাহিদার শতকরা পরিবর্তন একই দিকে হলে, দিক বলতে এটা যদি বাড়ে এটাও বাড়ছে, এরকম যদি হয়, এটা বাড়লে যদি এটাও বাড়ে, একটার দাম বাড়লে যদি আরেকটার চাহিদা বাড়ে, তাহলে আমরা বুঝবো দুইটা দ্রব্য পরস্পর পরিবর্তক, আর পরিবর্তক দ্রব্যের স্থিতিস্থাপকতা হয় ধনাত্মক। মনে থাকবে ইনশাল্লাহ। একটি দ্রব্যের দামের শতকরা পরিবর্তন যেই দিকে ঘটে, অর্থাৎ এটা বাড়ছে, সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার পরিবর্তন যদি একই দিকে ঘটে, তখন সেটাকে বলা হয় ধনাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপক। আর আমরা জানি ধনাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপক হয় কোন দ্রব্যের ক্ষেত্রে? পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে। এখন দ্রব্য দুটা যদি পরিবর্তক না হয়ে পরিপূরক হয়, পরিপূরক হয়, তাহলে কি হয় আমরা দেখি। সেক্ষেত্রে ঋণাত্মক হবে, আমি লিখে রাখি, তারপরে দেখাবো। আর স্থিতিস্থাপকতা হবে ঋণাত্মক। তাহলে এখন পরিপূরক দ্রব্য কি? পরিপূরক দ্রব্য হলো একটা যদি বেশি চাহিদা হয় আরেকটারও সাথে সাথে বেশি চাহিদা হয়। তাহলে আমরা ধরি, কি ধরবো? ধরি পরিপূরক দ্রব্য চা আর চিনি, চা আর চিনি। তাহলে এক্স হলো চা, ওয়াই হলো চিনি, চা আর চিনি, চা বেশি খাইলে চিনিও বেশি লাগে। তাহলে আমরা ওয়াই দ্রব্য মানে কি? চিনির দাম বেড়ে গেল, চিনির দাম বেড়ে গেল। তাহলে চিনির যদি দাম বেড়ে যায়, তাহলে এই চিনির দাম বেড়ে যাওয়ার কারণে কিছু কিছু মানুষ চিনি কিনতে পারবে না দাম বেড়ে গেলে। তাহলে চিনির দাম যদি বেশি হয়, তাহলে চা খাওয়া ছেড়ে দিবে। আমাদের সমাজে এখন অনেকেই দুধের চা খায় না, কেউ কেউ শরীরের জন্য খায় না, কেউ কেউ আবার কি জন্য খায় না, অনেক দাম বেশি এই জন্য খায় না। তাহলে দুধ দিলে চা মজা লাগে, কিন্তু দুধের এত দাম, এর জন্য দুধের দাম বেশি হওয়ার কারণে দুধ চা খাওয়া মানুষ ছেড়ে, অর্থাৎ চা খাওয়াই কমে গেছে। তাহলে যাই হোক, চিনির দাম বেড়ে গেল, তাহলে চিনি, চা খাইতে যেহেতু চিনি লাগে, এই জন্য অনেকে চা খাওয়া ছেড়ে দেবে, কম খাবে, তাহলে এটা কমে যাবে। এখানে হয়ে গেল মাইনাস। তাহলে দুইটা দ্রব্য যদি পরিপূরক হয়, সেক্ষেত্রে একটার দাম বাড়লে আরেকটার চাহিদা কমে যাবে। চিনির দাম বেড়ে গেল, চিনির অভাবে চা চাহিদা কমে যাবে, মাইনাস হয়ে গেল। তাহলে ঋণাত্মক আড়াআড়ি স্থিতিস্থাপক। তাহলে আড়াআড়ি স্থিতিস্থাপকতাটা ঋণাত্মক হলে আমরা বুঝবো দুইটা দ্রব্য পরস্পরকে পরিবর্তন। অঙ্ক আছে, গণিতে অঙ্ক আছে, এটা চাহিদার অপেক্ষক দিয়ে বলবে দুইটা দ্রব্যের সম্পর্ক কি। তাহলে আমরা ইসি থেকে বুঝবো, ইসি নেগেটিভ হলে পরিপূরক, আর ইসি পজিটিভ হলে পরিবর্তন। ইসি বের করতে হবে, ইসি বের করতে হবে। আমি আজকে অঙ্কে যাব না, এটার উপর যখন আমি গণিতের ক্লাস নিব তখন আমি এই ইলাস্টিসিটি আড়াআড়ি স্থিতিস্থাপকতা বা ক্রস ইলাস্টিসিটিটাও আমি সেখানে চেষ্টা করব পরিষ্কার করে দিতে অঙ্কের মাধ্যমে। তাহলে স্থিতিস্থাপকতার উপর যে আলোচনাগুলি আমাদের ছিল, সে আলোচনার শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আরো একটি ক্লাস আমি নিব স্থিতিস্থাপকতার উপর, টোটাল ক্লাস হবে 5টি। আশা করব এই 5টি ক্লাসের মাধ্যমে ইলাস্টিসিটি ধারণা তোমাদের কাছে পরিষ্কার। এখন আমি আরেকটি কথা বলে শেষ করব, এই যে দাম স্থিতিস্থাপকতা আমরা পড়লাম, 5 প্রকার পড়লাম, তারপরে আজকে আমরা পড়লাম আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এগুলো চাহিদার মধ্যে আরেকটি জিনিস আমি পড়াবো বলছি, তার আগে এটার সাথে সম্পর্কিত আমি আরেকটি টপিক শেষ করে দিচ্ছি, সেটা হলো যোগানের স্থিতিস্থাপকতা। আচ্ছা, যোগানের স্থিতিস্থাপকতা আর চাহিদার স্থিতিস্থাপকতা সেম টু সেম। সেখানে চাহিদা না বলে আমরা শুধু যোগান বলবো, যেই ক্ষেত্রে আমরা চাহিদা বলেছি সেই ক্ষেত্রে চাহিদা না বলে কি বলবো? যোগান বলবো। যেমন চাহিদার ক্ষেত্রে আমি বলেছিলাম দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, কিন্তু যোগানের ক্ষেত্রে বলবো দামের শতকরা পরিবর্তনের ফলে যোগানের যে শতকরা পরিবর্তন হয়।
আর আমরা জানি দাম বাড়লে যোগান কিন্তু বাড়ে, এই ঠিক আয় স্থিতিস্থাপকতার মতো। তাইলে যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে? দামের শতকরা পরিবর্তনের ফলে যোগানের যে শতকরা পরিবর্তন হয় তাকে বলা হয় যোগান স্থিতিস্থাপক। যোগান স্থিতিস্থাপকতা কত প্রকার? ওইটাও 5 প্রকার। একক, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য। আর ওই যোগান স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা যে অসীমটা বলছিলাম সে অসীমটা হতে পারে না। তাহলে আমরা মনে রাখবো যোগান স্থিতিস্থাপকতাটা চাহিদা স্থিতিস্থাপকতার তুলনায় একটু কম ইম্পর্টেন্ট। তাহলে আমরা বেসিক ধারণাটা থাকবে। যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে, যোগান স্থিতিস্থাপকতা কত প্রকার ও সেটাও 5 প্রকার। তাইলে যোগান স্থিতিস্থাপকতায় চাহিদার মতো এত বিভিন্ন পেশ নাই, পেশ কম। এই জন্য আমি এটা বলে দিলাম, তোমরা একটু পরে নিবে। যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে, কত প্রকার ও কি? একক, এককের চেয়ে বেশি, এককের চেয়ে কম, শূন্য, এগুলি বললেই হবে। তাইলে স্থিতিস্থাপকতা আমরা শেষ করলাম। পরের ক্লাসে নিতে পারি কিনা জানি না, কিন্তু আশা করব নিব ইনশাল্লাহ। আগামী দিন বা আগামী ক্লাসে নিব। সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা মূলত অনার্সের স্টুডেন্টদের জন্য বেশি প্রযোজ্য। সেটা আমি বলে দিচ্ছি, প্রশ্নটা তোমরা একটু লিখে নাও। যেটা নিয়ে আমরা নেক্সট আলোচনা করব সেটা হলো গড় আয়, প্রান্তিক আয় এবং স্থিতিস্থাপকতার মধ্যে সম্পর্ক কিভাবে আমরা বের করব। সেটা হলো ইপি সমান সমান এআর বাই এআর মাইনাস এমআর। এটা হলো গড় আয়, এভারেজ রেভিনিউ। এটা হলো প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ। এটা হলো ইলাস্টিসিটি। এখানে ইপি নাও দিতে পারি, শুধু দিলেও হবে। ইপি দিলে ভালো হয়, দাম স্থিতিস্থাপকতা বোঝাবে। তাহলে স্থিতিস্থাপকতা, গড় আয় এবং প্রান্তিক আয়ের মধ্যে সম্পর্ক, এটা খুব ইম্পর্টেন্ট অনার্সের জন্য। সুতরাং নেক্সট ক্লাসটা আমরা মনোযোগ দিয়ে দেখব এবং করব। যাই হোক, অনেক কথা হলো, অনেক সময় হলো, আজকে এখানেই শেষ করছি। পরে দেখা হবে তোমাদের সাথে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা রেখে খোদা হাফেজ। ধন্যবাদ তোমাদের সবাইকে।